আসসালামু আলাইকুম। সৌদি বাহিনীর বিরুদ্ধে আনসারুল্লাহর ব্যবহৃত রাজুম ড্রোনটি ইয়েমেনের যুদ্ধ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ইয়েমেনি সামরিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এটি 6 রোটরের একটি হেক্সাকপ্টার, যার ব্যাস প্রায় 1.5 মিটার, পাল্লা 10 কিলোমিটারের বেশি এবং 40 কেজির বেশি ওজন বহনের সক্ষমতা রয়েছে। মূলত নজরদারি ও নির্ভুল আঘাতের কাজে এটি ব্যবহারের কথা বলা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো 2026 সালে প্রকাশিত একটি প্রযুক্তিগত বিশ্লেষণে রাজুমের সঙ্গে ইরানের নেজাজা হেক্সাকপ্টারের উল্লেখযোগ্য নকশাগত মিল তুলে ধরা হয়েছে। তবে এখানে একটি সতর্কতা জরুরি। এই মিল থেকেই সরাসরি বলা যায় না যে রাজুম ইরান থেকে সম্পূর্ণ তৈরি অবস্থায় ইয়েমেনে পাঠানো হয়েছিল, বরং এটি ইরানি প্রযুক্তি, নকশা ও জ্ঞান স্থানীয়ভাবে অভিযোজনের সম্ভাবনার দিকেই ইঙ্গিত করে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। এখানেই পুরো বিষয়টির আসল গুরুত্ব। ইরানের আঞ্চলিক সামরিক কৌশলকে শুধু অস্ত্র পাঠানো দিয়ে ব্যাখ্যা করলে একটি বড় অংশ বাদ পড়ে যায়। গত 2 দশকে তেহরান বিভিন্ন মিত্র ও সহযোগী গোষ্ঠীর ক্ষেত্রে সম্পূর্ণ অস্ত্র ব্যবহারের পাশাপাশি স্থানীয় উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর, প্রশিক্ষণ, যন্ত্রাংশ এবং অ্যাসেম্বলি সক্ষমতা তৈরির মডেলও ব্যবহার করেছে। আইআইএস এর বিশ্লেষণে দেখা যায়, ইরান বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় উৎপাদনের জন্য নকশা, প্রযুক্তিগত প্রশিক্ষণ, উৎপাদন, সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করেছে। ইয়েমেনে এই মডেলটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ যুদ্ধক্ষেত্রে কোনো গোষ্ঠীকে কয়েকশো ড্রোন সরবরাহ করা এক ধরনের সক্ষমতা তৈরি করে, কিন্তু সেই গোষ্ঠীকে ড্রোনের নকশা বুঝতে, স্থানীয়ভাবে তৈরি বা অ্যাসেম্বল করতে এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে শেখানো সম্পূর্ণ ভিন্ন মাত্রার সক্ষমতা তৈরি করে। এটা অনেকটা অস্ত্র সরবরাহ থেকে অস্ত্র শিল্প তৈরির দিকে যাওয়া। রাজুম সেই পরিবর্তনের একটি প্রতীক হিসেবে দেখা যেতে পারে। আইআইএসএস এর গবেষণা বলছে, হুথিদের স্থানীয় উৎপাদন সক্ষমতা বিশেষ করে তুলনামূলকভাবে সহজ ইউএভির ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়েছে। সাম্মত 3-র মতো কিছু ড্রোন ইয়েমেনের ভেতরেই উৎপাদিত হওয়ার শক্তিশালী ইঙ্গিত পাওয়া যায়। তবে এই গবেষণা এটিও স্পষ্ট করে যে গুরুত্বপূর্ণ গাইডেন্স, প্রপালশন ও অন্যান্য জটিল উৎপাদনের ক্ষেত্রে হুথিরা এখনও বাইরের সরবরাহের উপর নির্ভরশীল। অর্থাৎ বাস্তবতা হলো, ইয়েমেন এখনও সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ সামরিক শিল্প শক্তি নয়, কিন্তু তারা যে জায়গায় পৌঁছেছে সেটি কয়েক বছর আগের অবস্থার তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2026 সালের আরেকটি বিশ্লেষণে আটক করা অস্ত্র ও যন্ত্রাংশের মধ্যে এমন সরবরাহ কাঠামোর কথা উঠে এসেছে যেখানে অস্ত্রগুলো সম্পূর্ণ তৈরি অবস্থায় না এসে বিভিন্ন অংশে ইয়েমেনে পৌঁছেছে এবং সেগুলো স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা হয়েছে। বিশ্লেষণে 16টি ভিন্ন দেশের সরবরাহ উৎসের কথাও বলা হয়েছে। অর্থাৎ এখানে শুধু ইরান থেকে অস্ত্র আসে এই সরল ব্যাখ্যা যথেষ্ট নয়, একটি বিস্তৃত আন্তর্জাতিক উপাদান ও প্রযুক্তি সংগ্রহ নেটওয়ার্কও কাজ করছে। এখানেই মিনি ইরান ধারণাটি বিশ্লেষণ করা যায়। মিনি ইরান কথাটি আক্ষরিক অর্থে নিলে ভুল হবে। ইরানে রয়েছে রাষ্ট্রীয় সামরিক শিল্প অবকাঠামো, বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা, মহাকাশ কর্মসূচি এবং বহু দশকের শিল্পভিত্তি। ইয়েমেনের কাছে সেই মাত্রার অবকাঠামো নেই, কিন্তু যুদ্ধের প্রয়োজন অনুযায়ী একটি বিকেন্দ্রীভূত সামরিক উৎপাদন সংস্কৃতি গড়ে ওঠা এই জায়গায় তুলনামূলক যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইয়েমেনের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো স্থানীয় উৎপাদন, মানে প্রতিটি ড্রোন বা অস্ত্রকে বিদেশ থেকে সম্পূর্ণ অবস্থায় আনতে হবে না। সরবরাহ পথ বন্ধ হলেও স্থানীয়ভাবে কিছু অংশ তৈরি, কিছু অংশ অ্যাসেম্বল এবং প্রয়োজন অনুযায়ী নকশায় পরিবর্তন করা সম্ভব। ফলে সামরিক সক্ষমতার একটি অংশ শত্রুর অবরোধের বাইরে চলে যায়। এখানে ভূগর্ভস্থ স্থাপনাও গুরুত্বপূর্ণ। ইয়েমেনের মতো প্রকৃতিতে ছড়িয়ে থাকা গোপন ও সুরক্ষিত উৎপাদন বা সংরক্ষণ ব্যবস্থা বিমান হামলার মাধ্যমে পুরো অস্ত্র কাঠামো ধ্বংস করা কঠিন করে তুলতে পারে। ফলে যুদ্ধের সময় টিকে থাকার সক্ষমতা নিজেই একটি কৌশলগত সম্পদ হয়ে ওঠে। এই কারণেই ইয়েমেনের ড্রোন কর্মসূচিকে শুধু ড্রোনের সংখ্যা দিয়ে বিচার করা ভুল। আসল প্রশ্ন হলো, তারা কত দ্রুত একটি প্রযুক্তি শিখতে পারে, কতটা স্থানীয়ভাবে পুনর্নির্মাণ করতে পারে এবং যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা থেকে সেটিকে কত দ্রুত পরিবর্তন করতে পারে।
লেবানন ও গাজার ক্ষেত্রেও এই বৃহত্তর প্রবণতা দেখা যায়। স্থানীয় উৎপাদন ও অ্যাসেম্বলির সঙ্গে বিদেশি প্রযুক্তি, উৎপাদন ও জ্ঞানের সমন্বয়। আইআইএসএস এর গবেষণায় গাজা, লেবানন, ইরাক ও সিরিয়ায় ইরানি সহায়তায় স্থানীয় উৎপাদন সক্ষমতা তৈরির বিভিন্ন নজিরের কথা উল্লেখ করা হয়েছে। তবে ইয়েমেনের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। ভৌগোলিক বিচ্ছিন্নতা, দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা এবং সমুদ্রপথের কৌশলগত অবস্থান তাদের প্রযুক্তিগত অভিযোজনকে সামরিক প্রয়োজনের সঙ্গে খুব দ্রুত যুক্ত করেছে। সুতরাং রাজুমের গল্প আসলে একটি ড্রোনের গল্প নয়। এটি দেখায় আধুনিক অসম যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে একটি শক্তিশালী রাষ্ট্র তার মিত্রকে শুধু অস্ত্র না দিয়ে যদি জ্ঞান, নকশা, প্রশিক্ষণ ও উৎপাদন সক্ষমতা দিতে পারে, তাহলে কয়েক বছরের মধ্যে সেই মিত্র নিজস্ব সামরিক প্রযুক্তিগত পরিবেশ গড়ে তুলতে পারে। তবে এটাও মনে রাখতে হবে যে ইয়েমেনের সক্ষমতা নিয়ে অতিরঞ্জন করাও ঠিক হবে না। জটিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, উন্নত সেন্সর ও ইঞ্জিন প্রযুক্তির ক্ষেত্রে তাদের নির্ভরতা এখনও উল্লেখযোগ্য। আইআইএসএসও বলছে উন্নততর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ক্ষেত্রে স্থানীয় উৎপাদনের সীমাবদ্ধতা রয়েছে। অতএব সবচেয়ে নির্ভুল ব্যাখ্যা হবে ইরান ইয়েমেনকে আরেকটি ইরান বানায়নি, বরং ইয়েমেনকে এমন একটি স্থানীয় সামরিক প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে সাহায্য করেছে যা ইরানের প্রযুক্তি ও অভিজ্ঞতাকে স্থানীয় বাস্তবতার সঙ্গে মিশিয়ে নিজস্ব রূপ তৈরি করছে। রাজুম সেই পরিবর্তনের একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ উদাহরণ। আর ভবিষ্যতে যুদ্ধের জন্য এর সবচেয়ে বড় বার্তা হলো অস্ত্রের চালান ধ্বংস করা সম্ভব, কিন্তু একবার প্রযুক্তি ও উৎপাদনের জ্ঞান স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে সেটিকে পুরোপুরি ফিরিয়ে নেওয়া অনেক বেশি কঠিন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বি রিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।